সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সলভ ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজ হাসান, বিডিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে 2013-14 সেশন। এখন 39 বিসিএস এ আছি, পাশাপাশি এমএস ফেজ বি তে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। চলুন তাহলে আমাদের আজকের সলভ ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক ছিল বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। এই টপিকটা যদিও ছোট একটা টপিক, বাট এই টপিকটা স্যারদের খুবই পছন্দের একটা টপিক এবং এখান থেকে অন্তত একটা বা দুইটা প্রশ্ন থাকে এফসিপিএস পরীক্ষায়। প্লাস এখন যেহেতু এফসিপিএস পরীক্ষা মার্জ করে ফেলছে, অর্থাৎ তিনটা সাবজেক্ট একই দিনে হয়, সো এখন না আগের আর সেই বাউন্ডারিটা নাই যে ফিজিওলজি থেকে 50টা আসবে, অ্যানাটমি থেকে 50টা আসবে, প্যাথো থেকে 50টা আসবে। এখন কোনোটা থেকে কম বেশি আসতেই পারে। সে হিসাবেও এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। চলেন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন ছিল মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যানায়ন ইন ইসিএফ। ইসিএফ এ সবচেয়ে বেশি কোন অ্যানায়ন থাকে? ইসিএফ এ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট। এই দুইটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে অ্যানায়নের মধ্যে। আর ক্যাটায়ন কোনটা কোনটা বেশি থাকে? ইসিএফ এ ক্যাটায়ন বেশি থাকে হচ্ছে সোডিয়াম আয়ন। আর আইসিএফ যেটা সেলের ভেতরে, সেখানে অ্যানায়ন বেশি থাকে হচ্ছে ফসফেট এবং প্রোটিন। আর আইসিএফ এ ক্যাটায়ন বেশি থাকে হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। কোনটাতে কোনটা বেশি এটা একটু আলাদা করে মনে রাখবেন। হাইপোটনিক হাইপারভোলেমিয়া ইজ ফাউন্ড ইন নেফ্রোটিক সিনড্রোম, লিভার সিরোসিস, কুশিং সিনড্রোম, সিভিয়ার ডায়রিয়া, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। মনে রাখতে হবে হাইপোটনিক হাইপারভোলেমিয়া অর্থাৎ ব্লাডের টনিসিটি কমে গেছে, এটা হয় সবচেয়ে বেশি যদি প্রোটিন রিলেটেড কোনো সমস্যা হয়। অর্থাৎ যদি বডিতে প্রোটিন কমে যায় তাহলে হাইপোটনিক হাইপারভোলেমিয়া বেশি হয়, যেরকম নেফ্রোটিক সিনড্রোম, লিভার সিরোসিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। এই কন্ডিশনগুলোতে বডিতে প্রোটিনের তারতম্য দেখা দেয়। এছাড়া আরো কিছু কজ আছে, যেরকম হচ্ছে আপনার হেপাটিক ফেলিওর, কোয়াশিওরকর, প্রোটিন লুজিং অ্যান্টেরোপ্যাথি, ক্রনিক রেনাল ফেলিওর। এই কন্ডিশনগুলোতে বডিতে প্রোটিনের পরিমাণ কমে যায়, যার ফলে হাইপোটনিক হাইপারভোলেমিয়া তৈরি হয়। ফ্যাক্টরস কজিং ইনফ্লাক্স অফ পটাশিয়াম ইনটু দ্য সেল: গ্লুকাগন, ইনসুলিন, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এপিনেফ্রিন। নিচের কোনটা কোনটা সেলের ভেতরে পটাশিয়ামকে ঢুকতে সাহায্য করে? ইনসুলিন, অ্যালকালোসিস এবং এপিনেফ্রিন। আমরা জানি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হইলে বডিতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং সেটার ট্রিটমেন্ট হিসাবে ইনসুলিন ব্যবহার করা হয়। অ্যালকালোসিস বডিতে পটাশিয়াম ঢোকাতে সাহায্য করে। অ্যাসিডোসিস হইলে উল্টা, অ্যাসিডোসিস হইলে বডি থেকে পটাশিয়াম বের হয়ে যায়। যেরকম কোন কোন কন্ডিশন বা কোন কোন জিনিস আমাদের বডিতে পটাশিয়ামকে সেলে ঢুকায় বা হাইপোক্যালেমিয়া করে? পটাশিয়াম সেলে ঢুকে যাওয়া মানে ব্লাডে কমে যাওয়া, আর ব্লাডে কম পাওয়া মানে আমরা এটাকে হাইপোক্যালেমিয়া বলি। সো ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যালকালোসিস এবং এপিনেফ্রিন এরা হচ্ছে সেলে পটাশিয়াম ঢোকাবে বা হাইপোক্যালেমিয়া করবে। আর কিছু কিছু আছে যারা সেল থেকে পটাশিয়াম বের করে ব্লাডে নিয়ে আসবে, যেটাকে আমরা বলি হাইপার ক্যালেমিয়া করবে। কে কে? গ্লুকাগন, অ্যাসিডোসিস এবং নরএপিনেফ্রিন। বাফার্স প্রেজেন্ট ইন ইসিএফ। ইসিএফ এ কোন কোন বাফার থাকে? বাইকার্বনেট, হিমোগ্লোবিন, অ্যামোনিয়া, ফসফেট, প্রোটিন। ইসিএফ এ মেইনলি আমাদের বাফার থাকে হচ্ছে বাইকার্বনেট, ফসফেট এবং প্রোটিন। এই তিনটা হচ্ছে ইসিএফ এর মেইন বাফার।
কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স বাই reabsorption of hydrogen ion, generation of new hydrogen ion, reabsorption of filtered bicarbonate ion, generation of new bicarbonate ion, secretion of hydrogen ion. কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স মূলত তিনটা প্রসেসের মাধ্যমে করে। কি কি? একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট আয়ন, জেনারেশন অফ নিউ বাইকার্বনেট আয়ন অ্যান্ড সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন। এখানে সিক্রেশন বলতে কিন্তু বডিতে তৈরি হওয়া বোঝাচ্ছে না। কিডনির ক্ষেত্রে সিক্রেশন হওয়া বলতে বোঝায় বডি থেকে বের করে দেওয়া, অর্থাৎ সেল থেকে রেনাল টিবিউলে, এটা যদি হচ্ছে রেনাল টিবিউল হয় যেটা দিয়ে হচ্ছে আমাদের জিনিসপত্রগুলা বডি থেকে বের হয়ে যায়, এই সেলগুলা, এখানে যে সেলগুলা থাকে এরা হচ্ছে এখানে সিক্রেট করে দেয়, এটাকে বলা হয় সিক্রেশন কিডনির ক্ষেত্রে। আদার্স অন্যান্য যে কোনো সেলের ক্ষেত্রে সিক্রেশন মানে তৈরি হওয়া, কিন্তু কিডনির ক্ষেত্রে সিক্রেশন ইনটু দ্য লুমেন বা সিক্রেশন ইনটু দ্য টিবিউল, এই কথাটার মানে হচ্ছে বডি থেকে বের করে দেওয়া। Examples of metabolic acidosis: স্যালিসাইলেট পয়জনিং, ল্যাকটিক অ্যাসিডোসিস এবং ক্রনিক কিডনি ডিজিজ, এগুলা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের উদাহরণ। স্যালিসাইলেট পয়জনিং একই সাথে যেহেতু যেরকম মেটাবলিক অ্যাসিডোসিস করে, পাশাপাশি রেসপিরেটরি অ্যালকালোসিসও করে, এটা দেখে রাখেন। A 4-year-old with 48 hours of profuse watery diarrhea is weak, irritable, and shows sign of dehydration. No IV fluids given, most likely electrolyte change. 4 বছরের বাচ্চার 48 ঘন্টা ধরে ডায়রিয়া হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে গেছে অলরেডি, কোনো আইভি ফ্লুইড দেওয়া হয় নাই। এই বাচ্চা যদি আমরা ব্লাড টেস্ট করি আমরা কি পাবো? হাইপারনাট্রিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। সিভিয়ার ডিহাইড্রেশনে আমরা বডিতে পাই হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এবং হাইপোক্যালেমিয়া। ডায়রিয়া হইলে সবচেয়ে বেশি হচ্ছে বডি থেকে পটাশিয়াম লস হয়, আর যদি সিভিয়ার ভমিটিং হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি লস হয় সোডিয়াম, এটা মনে রাখবেন। আপার জিআইটি থেকে লস হইলে হবে সোডিয়াম, লোয়ার জিআইটি থেকে লস হইলে হবে পটাশিয়াম। আর যেহেতু বাইকার্বনেট রিচ ইন্টেস্টাইনাল ফ্লুইড লস হচ্ছে সিভিয়ার ডায়রিয়ার কারণে, এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হবে। Which of the following compensatory reaction activated by hemorrhage? ব্লিডিং হলে আমাদের বডিতে কি কি কম্পেনসেটরি রিঅ্যাকশন শুরু হয়? ভ্যাসোডাইলেশন, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ইনক্রিজ সিক্রেশন অফ ভ্যাসোপ্রেসিন, ডিক্রিজ সিক্রেশন অফ গ্লুকোকর্টিকয়েড। বডিতে ব্লিডিং হইলে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, নট ভ্যাসোডাইলেশন, কেননা বডি চেষ্টা করে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য, তো সে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, ট্যাকিকার্ডিয়া করবে, হার্ট রেট বাড়ানোর ট্রাই করবে, ট্যাকিপনিয়া হবে, ট্রু, ভ্যাসোপ্রেসিন সিক্রেশন বাড়বে, একই কথা, যাতে হচ্ছে সে ভ্যাসেল কনস্ট্রিকশন করতে পারে, প্লাস অ্যানজিওটেনসিন, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা স্টার্ট করতে পারে। এছাড়া গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন বেড়ে যাবে, স্পেশালি কর্টিসল সিক্রেশনটা বেড়ে যাবে, কেননা ব্লিডিং আমাদের বডির একটা ইমার্জেন্সি কন্ডিশন, আর বডি যখনই কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ফিল করে যে সে থ্রেটেন্ড, সে কর্টিসল সিক্রেশন বাড়ায় দেয়। Followings are the examples of unmeasured cations. আমাদের বডিতে কিছু ক্যাটায়ন আছে, এগুলো মেজার করতে পারি, কিছু আছে করতে পারি না, অ্যানায়নও সেম। তো নিচের কোনটা কোনটা আনমেজার্ড ক্যাটায়ন? ক্যালসিয়াম, সালফেট, ফসফেট, ল্যাকটেট, ম্যাগনেসিয়াম। এর মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের আনমেজার্ড ক্যাটায়ন, কেননা বাকি সবগুলাই অ্যানায়ন, প্লাস এগুলা সবই আনমেজার্ড অ্যানায়ন, নামগুলা মুখস্থ রাখেন। Metabolic acidosis with high anion gap: diabetic ketoacidosis, methanol poisoning, vomiting, hypoalbuminemia, aspirin। নিচের কোনটা কোনটা মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাই অ্যানায়ন গ্যাপ তৈরি করে?
ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মেথানল পয়জনিং অ্যান্ড অ্যাসপিরিন। বাকি ভমিটিং করে হচ্ছে আমাদের মেটাবলিক অ্যালকালোসিস, অ্যান্ড হাইপোঅ্যালবুমিনেমিয়াতে হয় হচ্ছে অ্যানায়ন গ্যাপ কমে, বাড়ে না। What are the choices of fluid in severe dehydration for rehydration in diarrhea? সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে, ডায়রিয়া পেশেন্টে আপনি কোন কোন ফ্লুইড দিবেন? কলেরা স্যালাইন, রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন, 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া বা ডিএ, ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা আমরা নর্মাল স্যালাইন হিসেবে খাই, অ্যান্ড ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন বা ডিএনএস। সিভিয়ার ডিহাইড্রেশনে আমরা কোনটা কোনটা ব্যবহার করতে পারি? কলেরা স্যালাইন, রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন অ্যান্ড ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন বা ডিএনএস। 5% ডিএ দিয়ে খুব বেশি লাভ হবে না, কেননা শুধু এটাতে গ্লুকোজ আছে। আমার বডি থেকে গ্লুকোজও বের হয়ে যাচ্ছে, আমার বডি থেকে সল্টও বের হয়ে যাচ্ছে, সো আমার সল্টের সাপ্লাইটা রিপ্লেনিশ করাটা জরুরি। আর ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটা আমরা নর্মাল স্যালাইন হিসেবে পানিতে গোলায় খাই, এটা সিভিয়ার ডিহাইড্রেশনে কাজ করতে অনেক সময় নেয়। সো সিভিয়ার ডিহাইড্রেশনে ওআরএস দিয়ে লাভ নাই, সেটা মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশনে আমরা দিতে পারি। তবে একটা বিষয় মনে রাখবেন, ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে যতবার তার টয়লেট হবে ততবার হচ্ছে সে স্যালাইন খাবে। এর জন্য তার ডায়াবেটিস বাড়লো কি কমলো, তার ব্লাড প্রেশার বাড়লো কি কমলো, এগুলো চিন্তা করার কোনো দরকার নাই, কেননা আগে বডির ফ্লুইড সাপ্লাইটা মেনটেন করাটা জরুরি, বাকি ওইগুলা পরে কন্ট্রোল করা যায়। নেগেটিভ বেজ এক্সেস ইজ ফাউন্ড ইন মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যাকিউট অ্যাজমা। কোন কোন কন্ডিশনে আমরা নেগেটিভ বেজ এক্সেস পাই? মেটাবলিক অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস। বাকি কন্ডিশন সবগুলোতে আমরা পজিটিভ বেজ এক্সেস পাই। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা পয়েন্ট আউট করে আলাদা আলাদা করে পড়ে রাখবেন। হুইচ ইজ নট দ্য ল্যাবরেটরি ফাইন্ডিং অফ মেটাবলিক অ্যালকালোসিস? এই ধরনের প্রশ্নে ভালো করে খেয়াল করবেন কি চাওয়া হয়েছে। যদি নট থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার পুরোটাই কিন্তু উল্টায়া যাবে। যেরকম আমরা মেটাবলিক অ্যালকালোসিসের ফিচার জানি, যদি নট হয় তখন পুরো অ্যান্সার উল্টে যাবে। যেরকম আমরা জানি মেটাবলিক অ্যালকালোসিসের ফিচার হচ্ছে পিএইচ বেড়ে যাওয়া, প্লাজমা বাইকার্বনেট বেড়ে যাওয়া এবং পিসিও2 বেড়ে যাওয়া। নেগেটিভ বেজ এক্সেস এবং প্লাজমা আয়ন গ্যাপ ইউজুয়ালি নরমাল, এগুলো আমরা মেটাবলিক অ্যালকালোসিসে পাই না। সো এগুলা হচ্ছে ট্রু, যেহেতু প্রশ্নে নট দেওয়া। প্রশ্নে যখনই নট বা এক্সেপ্ট এরকম কোনো কথা থাকবে তখন ভালো করে খেয়াল করে অ্যান্সার করবেন। মেটাবলিক অ্যালকালোসিসে পজিটিভ বেজ এক্সেস হয় আর হচ্ছে প্লাজমা আয়ন গ্যাপ বাড়ে। Bicarbonate buffer is the most effective buffer because has high buffering capacity, has wide field buffering activity, conjugate base concentration is 20 times less, work in cooperation with hemoglobin buffer system, has narrow field buffer activity. Bicarbonate buffer কে আমরা most effective buffer বলি কেন? এর বাফারিং ক্যাপাসিটি বেশি, has wide field of buffering activity and work in cooperation with hemoglobin buffer system. এই কারণগুলোর জন্য আমরা হচ্ছে একে মোস্ট ইফেক্টিভ বাফার সিস্টেম বলি। ইনফিউশন অফ 3% সোডিয়াম ক্লোরাইড রেজাল্টস ইন, আমরা যে নর্মাল স্যালাইন ব্যবহার করি এটার কনসেন্ট্রেশন কত? 0.9%। 3%, তার মানে এটা একটা হাইপারটনিক সলিউশন। সো একটা হাইপারটনিক সলিউশন আপনি যদি বডিতে ঢুকায় দেন তাহলে কি কি চেঞ্জেস হবে? একটা হাইপারটনিক সলিউশন বডিতে ঢোকা মাত্রই ইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাবে। ইসিএফ যখন ঘন হবে সেটাকে ব্যালেন্স করার জন্য আইসিএফ থেকে ফ্লুইড বাইরে বের হয়ে আসবে, অর্থাৎ সেল থেকে ফ্লুইড বের হয়ে যাবে, তাহলে সেলুলার ডিহাইড্রেশন হবে, নট ওভারহাইড্রেশন। তেমনি ব্রেইন থেকেও পানি কিছুটা বের হয়ে যাবে, সেরেব্রাল ডিহাইড্রেশন হবে। এছাড়া
যেহেতু হচ্ছে বডিতে আপনি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ঢুকাইয়া দিছেন, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়বে, সোডিয়াম হচ্ছে সেলের ভেতরে ঢুকবে, পটাশিয়াম সেল থেকে সে বের করে দিবে। সো পটাশিয়াম এসে ব্লাডে জমা হবে, এর ফলে হাইপার ক্যালেমিয়া তৈরি হবে। আর ইন্ট্রাসেলুলার অর্থাৎ সেলের ভেতর থেকে যেহেতু ফ্লুইড বের হয়ে গেছে, সো ইন্ট্রাসেলুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, বাড়বে না। স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে পড়বেন, তাহলে মনে থাকবে। এবার আসি আমরা এসবিএ তে। এসবিএ এর ক্ষেত্রে আমরা জানি সবগুলা ট্রু একটা মানে সবগুলা ফলস একটা ট্রু এরকম নাও থাকতে পারে। এসবিএ তে মাল্টিপল ট্রু অ্যান্সার থাকতে পারে এবং সবগুলাই ট্রু থাকতে পারে। সেখান থেকে আপনাকে বেস্ট অপশনটা খুঁজে বের করা লাগবে। এই জন্য এসবিএ এর ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কেননা দিন যাচ্ছে এসবিএ এর সংখ্যা বাড়তেছে। আগে এসবিএ থাকতো 5টা 50টার মধ্যে, পরে করলো 10টা, পরে করলো হচ্ছে 20টা, এখন হাফ করে ফেলছে। এমন সময় আসবে হয়তোবা এফসিপিএস পরীক্ষায় সবগুলাই এসবিএ টাইপের প্রশ্ন থাকবে, যেরকম হচ্ছে বিভিন্ন ফরেন কান্ট্রিতে হয়। সো এসবিএ এর প্র্যাকটিসটা আমাদেরকে বাড়াইতে হবে। প্রথম প্রশ্ন ছিল ইনসেন্সিবল ওয়াটার লস বাই ট্রান্সপাইরেশন অকার্স বাই। আমরা জানি আমাদের ইনসেন্সিবল ওয়াটার লস দুই ভাবে হয়, একটা হচ্ছে পার্সপিরেশন আর একটা হচ্ছে ট্রান্সপাইরেশন। পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, ট্রান্সপাইরেশন মানে হচ্ছে নিঃশ্বাসের সাথে যে ওয়াটার বের হয়ে যায় সেটা। সো যেহেতু ট্রান্সপাইরেশন মানে নিঃশ্বাসের সাথে বের হয়ে যাওয়া, এটা হয় হচ্ছে লাংসের মাধ্যমে। এছাড়া কিছু সেন্সিবল ওয়াটার লস হচ্ছে আমাদের ইউরিন, ফিকাল ওয়াটার এবং সোয়েট, যেটাকে আমরা বলি সেন্সিবল পার্সপিরেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হাইপারভলেমিক হরমোন? অর্থাৎ নিচের কোন হরমোনটা আমাদের বডিতে হাইপারভলেমিয়া হইলে সিক্রেশন হয়? এর মানে কিন্তু এটা না যে হাইপারভলেমিয়া করে। নিচের কোন হরমোনটা হাইপারভলেমিয়া হইলে সিক্রেশন হয়? অ্যান্সার হবে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড বা এএনপি। এটার আরেক নাম হচ্ছে এএনপি। এটা আসে হচ্ছে আমাদের হার্ট থেকে, স্পেশালি হার্টের রাইট অ্যাট্রিয়াম থেকে। এটা কি করে, যদি হচ্ছে আমাদের বডিতে কোনো কারণে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের হচ্ছে ভেনাস রিটার্ন টু হার্ট এটা বেড়ে যায়। ভেনাস রিটার্ন বেড়ে গেলে রাইট অ্যাট্রিয়ামের যে মাসলগুলো আছে এগুলো স্ট্রেচিং হয়। স্ট্রেচিং হইলে ওইখানে এক ধরনের রিসেপ্টর থাকে, ওরা ব্রেনে সিগন্যাল পাঠায় যে আমার বডিতে ফ্লুইড বেড়ে গেছে, ফ্লুইড বের করে দেওয়া লাগবে। তখন হার্ট থেকে হচ্ছে এএনপি সিক্রেশন হয়, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড। এর কাজ হচ্ছে বডি থেকে সোডিয়াম বের করে দেওয়া। আর আমরা জানি সোডিয়াম কখনো একা বের হয় না, সে সাথে করে ক্লোরাইড এবং ওয়াটারকে নিয়ে যায়। সো বডি থেকে সোডিয়াম এবং ওয়াটার যেহেতু বের হয়ে যাচ্ছে, বডির ফ্লুইডের পরিমাণ কমে একটা ব্যালেন্সে আসে, তখন হচ্ছে এএনপি সিক্রেশন আবার বন্ধ হয়ে যায়। বাকি যতগুলা হরমোন আছে এখানে, এল্ডোস্টেরন, এডিএইচ, রেনিন, ক্যাটেকোলামাইন, এরা প্রত্যেকেই হচ্ছে হাইপোভলেমিক হরমোন। অর্থাৎ বডিতে যদি কোনো কারণে হাইপোভলেমিয়া হয়, অর্থাৎ পানি কমে যায়, তাহলে এরা হচ্ছে সিক্রেশন হয় এবং পানির পরিমাণ বাড়ায়। ড্রিঙ্কিং সি ওয়াটার মে কজ ডেথ বাই। আপনি যদি সমুদ্রের পানি খেয়ে ফেলেন তাইলে কি হবে? সমুদ্রের পানি এক ধরনের হাইপারটনিক সলিউশন, এখানে প্রচুর লবণ থাকে। সো আপনি যদি সমুদ্রের পানি খান, তাহলে আপনার মৃত্যু হইতে পারে বাই সেরেব্রাল ডিহাইড্রেশন, অর্থাৎ ব্রেন সেলগুলা থেকে পানি বের হয়ে যাবে, কেননা আপনি পানি খাওয়ার ফলে আপনার ইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেছে। যেহেতু ইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেছে, আপনার সেল থেকে পানি বের হয়ে ইসিএফ এ চলে গিয়ে ব্যালেন্স করা ট্রাই করবে। কিন্তু সেলুলার ডিহাইড্রেশনের জন্য আপনি মরবেন না। সি ওয়াটার ড্রিঙ্ক করলে সেলুলার ডিহাইড্রেশন হয়, এটা ট্রু, বাট এর জন্য আপনি মরবেন না। কিন্তু সেরেব্রাল যদি ডিহাইড্রেশন হয় তাহলে আপনি মরে যাবেন। এজন্যই যারা সমুদ্রে কখনো শিপরেক বা জাহাজডুবির কারণে আটকা পড়ে যায়, এদের একটা কার্ডিনাল রুল হচ্ছে তৃষ্ণায় মরে যান, তারপরেও সমুদ্রের পানি খাওয়া যাবে না, খাইলে নিশ্চিত মৃত্যু। যে কারণেই হোক, আমাদের ব্রেইনের যে ওয়াটার কন্টেন্ট এটা যদি 10% উপর নিচে হয়, তাহলে মৃত্যুর সম্ভাবনা আছে।
ECF osmolarity is directly proportional to concentration of. ECF এর osmolarity directly কে কন্ট্রোল করে? সোডিয়াম। মনে রাখতে হবে আমাদের ECF এর অ্যারাউন্ড 92% অসমোলারিটি সোডিয়াম মেনটেন করে, অর্থাৎ সোডিয়ামের যে অসমোলারিটি আর ECF এর অসমোলারিটি প্রায় কাছাকাছি। টল টেন্ট লাইক T wave in ECG is found in hypokalemia, hypocalcemia, hyperkalemia, hypercalcemia, hypomagnesemia। টল টেন্ট লাইক টি ওয়েভ আমরা পাই হাইপারক্যালেমিয়াতে। ECG changes in different metabolic abnormality বা ECG changes in different electrolyte imbalance, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ECG থেকে আমাদের জন্য এত কঠিন কিছু আসে না, ডেন্টালে এই জিনিসগুলাই বেশি আসে। হাইপোক্যালেমিয়াতে কি পাই, হাইপারক্যালেমিয়াতে কি পাই, হাইপোক্যালসেমিয়াতে কি পাই, হাইপারক্যালসেমিয়াতে কি পাই। হাইপোম্যাগনেসিয়ামিয়া আর হাইপোক্যালেমিয়ার ফিচার সেম, অর্থাৎ ম্যাগনেসিয়াম আপ ডাউন করার যে ফিচার আর পটাশিয়াম আপ ডাউন করার ফিচারগুলো সেম। A child with anxiety develops facial twitching, hand spasm, and rapid breathing. Lab shows high pH and low ionized calcium. Which acid-base disturbance is most likely? এই প্রশ্নে সবগুলা ক্লু দেওয়া আছে। প্রথম কথা, র্যাপিড ব্রিদিং অর্থাৎ হাইপার ভেন্টিলেশন, পিএইচ বেড়ে গেছে, আয়োনাইজ ক্যালসিয়াম কমে গেছে। এই প্রত্যেকটা জিনিস পাই হচ্ছে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিসে, এবং এই কন্ডিশনগুলো যখন হচ্ছে বাড়তে থাকে তখন যে কন্ডিশনটা আমাদের বডিতে তৈরি হয় এটাকে বলি হচ্ছে আমরা টিটানি। এই টিটানিতেই হচ্ছে বাকি এই ফিচারগুলা পাওয়া যায়, ফেসিয়াল টুইচিং, হ্যান্ড স্পাজম, এগুলা। Which of the following is the primary factor that stimulates the thirst mechanism to help regulate plasma osmolarity? থার্স্ট মেকানিজমের জন্য কোনটা মেইনলি ইম্পর্টেন্ট বা কোনটা প্রাইমারি ফ্যাক্টর? ইনক্রিজড প্লাজমা অসমোলারিটি। প্লাজমার অসমোলারিটি যদি বেড়ে যায় তাহলে আমাদের বডিতে সিগন্যাল যায় যে না আমার এখন পানি খাইতে হবে, তখন তৃষ্ণা পায়, আমরা পানি খাই। মনে রাখতে হবে যে প্লাজমা অসমোলারিটি ডিরেক্টলি স্টিমুলেটস অসমো রিসেপ্টরস ইন দ্য হাইপোথ্যালামাস, ট্রিগারিং দ্য থার্ড সেন্টার এন্ড প্রমোটিং ওয়াটার ইনটেক। সো আমাদের থার্ড সেন্টার কই থাকে? হাইপোথ্যালামাসে থাকে। Third center is stimulated when the ECF volume is decreased by. ECF ভলিউম যদি কমে যায় তাহলেও আমাদের থার্ড সেন্টার স্টিমুলেট হবে, কারণ পানি কমে গেছে, পানি খাইতে হবে। আবার ECF এর অসমোলারিটি যদি বেড়ে যায় অর্থাৎ ঘনত্ব যদি বেড়ে যায় তাহলেও থার্ড সেন্টার গুলো স্টিমুলেট হয় যাতে ঘনত্ব কমাইতে পারে। প্রশ্নে আসছে ECF এর ভলিউম কত পার্সেন্ট কমলে আমরা থার্ড সেন্টার অ্যাক্টিভেট হবে? অ্যান্সার হচ্ছে 10 থেকে 15%। আমার ECF এর যে ভলিউম আছে সেটা যদি 10% লস হয় বা 15% লস হয় তাহলে আমার তৃষ্ণা বেশি পাবে। আর যদি ECF এর অসমোলারিটি 2%ও বেড়ে যায় তাহলেও থার্ড সেন্টারটা অ্যাক্টিভেট হবে। সো পার্সেন্টেজ উল্টাপাল্টা করেন না, অসমোলারিটির ক্ষেত্রে হচ্ছে 2% আর ভলিউমের ক্ষেত্রে হচ্ছে 10 to 15%। ইন হুইচ ফর্ম ক্যালসিয়াম রিমেইনস ইন আওয়ার বডি মোস্টলি? বডিতে আমরা ক্যালসিয়াম সবচেয়ে বেশি কোন ফর্মে পাই? ফ্রি আয়োনাইজড ফর্মে, এটা অ্যারাউন্ড 50% পাই। এছাড়া প্রোটিন বাউন্ড এবং ক্যালসিয়াম কমপ্লেক্স উইথ আয়ন এই ফর্মেও আমরা পাই, বাট মেইনলি থাকে হচ্ছে ফ্রি আয়োনাইজড ফর্মে। A 30-year-old male admitted into NITOR following RTA. The attending doctor evaluated the patient as in hypovolemic shock. Duty nurse mistakenly gave the patient 5% DNS instead of Hartmann solution. Which will occur? পেশেন্টের অলরেডি হাইপোভলিমিক শকে আছে, অর্থাৎ বডিতে ফ্লুইড কমে গেছে, ওরে আপনি হার্টসল না দিয়ে দিচ্ছেন 5% ডিএনএস। 5% ডিএনএস হচ্ছে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, অর্থাৎ এটা একটা হাইপারটনিক সলিউশন। নর্মাল স্যালাইনকে আমরা যেহেতু আইসোটনিক সলিউশন ধরি, সাথে আবার ডেক্সট্রোজ ঢুকাইছেন, তার মানে এটা হাইপারটনিক সলিউশন হয়ে গেছে। সো হাইপারটনিক সলিউশন বডিতে গেলে কি কি চেঞ্জ হবে?
ইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাবে, কমবে না, কারণ আপনি হাইপারটনিক ঢুকাচ্ছেন। যেহেতু ইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেছে, সেটা ব্যালেন্স করার জন্য সেল থেকে অর্থাৎ আইসিএফ থেকে পানি বাইরে চলে আসবে, অর্থাৎ তখন আইসিএফ এর অসমোলারিটি বেড়ে যাবে। অসমোসিস হবে আইসিএফ টু ইসিএফ, নট ইসিএফ টু আইসিএফ, কারণ ইসিএফ তো আগে ঘন। আইসিএফ অসমোলারিটি বাড়বে, কমবে না, আর অসমোসিস হবে। সো অ্যান্সার হবে আমাদের আইসিএফ অসমোলারিটি ইনক্রিজড। A child is suffering from dehydration. Which ion replacement is most important? Dehydration এ সবচেয়ে ইম্পর্টেন্ট আয়ন রিপ্লেসমেন্ট কোনটা? সোডিয়াম। এজন্য আমরা ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্টে সোডিয়াম ক্লোরাইড দিয়ে থাকি, কেননা সোডিয়াম ব্যালেন্স করাটা বেশি জরুরি, কেননা সোডিয়াম আমাদের ইসিএফ এর সবচাইতে ইম্পর্টেন্ট ক্যাটায়ন, যে হচ্ছে ইসিএফ এর অসমোলারিটি মেনটেন করে। In which of the following transport system needs energy that derive from concentration gradient of second substance? Concentration gradient of second substance থেকে সেই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে যেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেননা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সরাসরি এটিপি ব্যবহার করে, কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রাইমারির পরে যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় সেই স্রোতের উপর ভর করে সে চলে আসে। সো নিচের এগুলার মধ্যে কোনটা আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? সোডিয়াম ক্যালসিয়াম ট্রান্সপোর্ট, কেননা সোডিয়াম পটাশিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প এরা সব প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে। সিম্পল ডিফিউশন এবং অসমোসিসে কোনো ধরনের এনার্জি দরকার হয় না। এদের মধ্যে একমাত্র সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ট্রান্সপোর্ট। আরেকটা কি আছে? সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ বা কাউন্টার ট্রান্সপোর্ট, যেটা a 16-year-old girl present to emergency department with severe burn. Which of the following electrolyte imbalance is most commonly seen in this patient? সিভিয়ার বার্ন হয়েছে, এই পেশেন্টে আমরা কোন ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পাবো? হাইপোনেট্রেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারনেট্রেমিয়া, মিক্সড ডিসঅর্ডার। বার্নের পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইপারক্যালেমিয়া। কেন? কারণ হচ্ছে বার্ন হইলে টিস্যু ডিস্ট্রাকশন হয়, আর টিস্যু ডিস্ট্রাকশন হইলে সেখান থেকে হচ্ছে মানে মাসল টিস্যু ডিস্ট্রাকশনের ফলে পটাশিয়াম গুলো হচ্ছে ব্লাডে চলে আসে, এজন্য আমরা হাইপারক্যালেমিয়া পাই। Pregnancy is a state of hyperventilation. Which acid-base disorder develops during pregnancy? একটু আগে পড়ে আসছি, হাইপারভেন্টিলেশন হইলে কি ধরনের হইতে পারে? রেসপিরেটরি অ্যালকালোসিস। In human body calcium bound with anions. Among them which is abundantly bound with calcium? নিচের কোন অ্যানায়নের সাথে ক্যালসিয়াম সবচেয়ে বেশি বাইন্ড করে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফসফেট, সালফেট, সাইট্রেট। মনে রাখতে হবে প্রোটিন কিন্তু এক ধরনের অ্যানায়ন বা নেগেটিভলি চার্জড কেমিক্যাল কম্পোনেন্ট। ক্যালসিয়াম সবচেয়ে বেশি বাইন্ড করে হচ্ছে অ্যালবুমিনের সাথে। ফ্রি আয়নাস যে ক্যালসিয়াম তা আমাদের হচ্ছে ব্লাডে ফ্রিলি ঘুরতে থাকে, যেটা হচ্ছে প্রোটিন বাউন্ড তা মেইনলি ক্যালসিয়ামের সাথেই বাউন্ড করে অ্যারাউন্ড 80%, বাকি 20% হচ্ছে গ্লোবুলিনের সাথে বাইন্ড করতে পারে। তো আমাদের আজকে এই পর্যন্তই। যদি হচ্ছে আপনাদের টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা বুঝতে সমস্যা হয়, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য, অথবা অ্যাটলিস্ট কোন বইয়ে পাবেন সেটা আমরা ডিরেকশন দিতে পারবো। সবার জন্য শুভকামনা রইল। যদি হচ্ছে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন। আর যদি এডুরেন্ট সেন্টারে আসেন তাহলে অবশ্যই আমাদের মেন্টরস রুম অলওয়েজ আপনাদের জন্য খোলা। যে কোনো ধরনের ডিরেকশন বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমরা অলওয়েজ রেডি আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক। সালামু আলাইকুম।